শিবেন মাঝি মরল। প্রায় 7 বছর প্রবল রোগে ভোগে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত মাঝি দেহত্যাগ করল। তার শুকিয়ে তড়ির মতো হয়ে যাওয়া দেহখানা দেখে গ্রামের মোড়ল হরিহরণ বাবু দীর্ঘশ্বাস ছেড়ে বলেই ফেললেন, ভালোই হলো, বুঝলে হে, যা কষ্ট পাচ্ছিল মানুষটা চোখে দেখা যায় না। সে না হয় হলো, কিন্তু এবার তো দেহখানা নিয়ে বেরোতে হবে নাকি? বেশি দেরি করলে তো পচে উঠবে। আহ, দাঁড়া না বাপু, এর স্ত্রী পুত্তর সব তো শহরে গেছে, এর বোনের বাড়ি। তারা কাল সকাল ছাড়া আসবে কেমন করে? আজ রাতটা মোড়া জেগে সবাই বসে থাকি, সকাল হতে তো মেরে কেটে আর 5-6 ঘন্টা বাকি। কি বলো তোমরা? শিবেন মাঝির বাড়ি তখন অনেক লোক। শিবেন খুব সাধারণ মানুষ হলেও বহুদিন পর্যন্ত গ্রামের লোকেদের পারাপার করিয়েছে সে। হরিহরণের কথায় সবাই নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো এবার। হ্যাঁ, কথাটা ঠিক বলেছো পুরো। একবারও আপনজনের মুখ দেখতে পাবে না শিবেন দা, সে তো ভালো কথা নয়। বেশ, চলো জেগে বসে থাকা যাক। হ্যাঁ, বড় কর্তা এলেন গো, জেগে বসে যাক। বলি জেগে বসলেই হলো নাকি? বলি মরা পচে যখন দুর্গন্ধ ছড়াবে তখন কি হবে? হ্যাঁ, না না, আমার মতে শ্মশানে নিয়ে চলো, কাজকর্ম শুরু করা হোক। তার মধ্যে ওর বাড়ির লোক ঠিক চলে আসবে হয়তো, বুঝলে? সবার মধ্যে আবার আলোচনা শুরু হলো। আগেকার দিন হলে মোড়ল হরিহরণের কথাই শেষ কথা হতো, কিন্তু এখন এই পাতাপুকুর গ্রামে অনেক মাথা, নানা মুনির নানা মত। সে যদি ওর ছেলে মেয়ের জন্য অপেক্ষা নাও করি, তবুও তো আজকের দিনটা দেখ। আজ যে ভূত চতুর্দশীর রাত, আজ দেহ নিয়ে ওই ওই বাঁওড়ের জঙ্গল দিয়ে শ্মশানে যাওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা। হ্যাঁ, বাজে বকুনো তো বুড়ো। এই নবী, দেবেশ, এই আয় তো দেখি, হাত লাগা। এই বুড়ো ভামেদের কথা শুনলে এই শুকনো মরা পাহাড়া দিয়ে বসেই থাকতে হবে, বুঝলি? আয় 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 তো। এবার আর কেউ না বলতে পারল না। এই নরেন মুখুজ্জে এখনো গ্রামের বড় লোকদের একজন। হরিহরণ না থাকলে সেই হয়তো পরবর্তীকালে গ্রামের মোড়ল হবে। প্রায় আধ ঘন্টার মধ্যেই 4 জনের কাঁধে করে শিবেন মাঝি চলল শ্মশানের দিকে। শ্মশানখানা গ্রামের থেকে অনেকখানি দূর। মাঝে বিশাল একটা বাওড়ের ধারে সোনাঝুরির জঙ্গল। গ্রামের মধ্যে দিয়ে বলহরি হরিবোল ধ্বনি দিতে দিতে চলেছে তাদের দলটা। গ্রামের ঘরে ঘরে লোকজন প্রদীপ জ্বালছে, কেউ কেউ আলপনা আঁকছে। সকলে এই সন্ধ্যাটাকে আলোক উজ্জ্বল রাখার চেষ্টা করছে। যাই বলো নবীনদা, আজ রাতে মরা নিয়ে ওই জঙ্গলে ঢোকাটা কি ঠিক হবে? যতই হোক হরিহরণ খুড়ো বয়স্ক জ্ঞানী লোক, তিনি তো সবার ভালোই চান। জানি রে, কিন্তু নরেন কাকার কথাটাও তো ফেলে দেওয়া যায় না। বড় লোক মানুষ উনি, বিপদে আপদে তেনার কাছেই তো আমাদের হাত পাততে যেতে হবে, তাই না? ঘুঁটে আর নবীন পেছনে ছিল। তাদের কথা সামনে চলা দেবেশ আর জটিল শুনতেই পেল না। সবার সামনে চলেছে নরেন মুখুজ্জে আলো হাতে, আর সকলের পেছনে হরিহরণ বুড়ো লাঠি হাতে কোনো মতে পা মেলাচ্ছিল এই জোয়ানদের দলের সাথে। হরিহরণ বুড়ো সামনে চলা সবার দিকেই দেখছিল হাঁটতে হাঁটতে। এমন সময় তার মনে হলো তার ঠিক পিছনে ঝোপের মধ্যে দিয়ে যেন কিছু একটা চলে গেল। তার পা থেমে গেল সাথে সাথে। এই শোন তোরা, থাম দেখি একটু। তার কথায় সব্বার পা থেমে গেল। নরেন বুড়োর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে বলে উঠল, কি হলো? কি হলো? হ্যাঁ, বড় জঙ্গলে এমন কত কি জন্তুর ঘরে, তাহলে এমন দুমদাম থেমে সব দেখার কি দরকার শুনি? আহা, জন্তুর নয়, ওই বট গাছের নিচে দেখ, একটা লোক দাঁড়িয়ে আছে, দেখ। সকলে দেখল কথাটা সত্যি। একটা লম্বা লোক গায়ে চাদর জড়িয়ে সেখানে দাঁড়িয়ে আছে। কে কে বাবু ওখানে? ওরকম ভাবে ওখানে দাঁড়িয়ে কেন? লোকটা কোনো কথা না বলে তাদের দিকে কয়েক পলক দেখল, তারপর তার ঝোলা থেকে কি একটা বের করলো আর তাদের অবাক করে দিয়ে জিনিসটা ছুড়ে দিল তাদের পায়ের দিকে। সবাই অবাক হয়ে দেখল জিনিসটা আসলে একটা সাদা মরার খুলি। খুলিটা গড়িয়ে গড়িয়ে তাদের সামনে এসে থামলো। সকলে এবার বটগাছের তলায় তাকিয়ে দেখল লোকটা নেই। যেমন হঠাৎ করে এসেছিল তেমন হঠাৎ করেই সে উধাও হয়ে গেছে। মরার ঘুরি এভাবে ছুড়িয়ে দেবার মানে কি? ও, কি যে ঝামেলা! এই দেবেশ, ঘুটে নামা দেখি দেহখানা, নামা। কাঁধে নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে থাকা যায় না। সবাই দেহখানাকে নামিয়ে রাখলো। তখন তারা জঙ্গলের মুখেই দাঁড়িয়ে, খুব গভীরে প্রবেশ করেনি। না কে আর পাও লোক হয়তো শ্মশান থেকেই হয়তো ওটা কুড়িয়ে এনেছে। কি যে তোরা সব একটা ভিতর টিম। চল চল। ও বাবা, ও কি দেখো! নরেনের কথা থেমে গেল ঘুটের কথায়। সবাই খুলিটার দিকে তাকিয়ে দেখলো একটা কালচে কিছু যেন খুলির চোখের মধ্যে থেকে বেরোচ্ছে। ইস, কি হে ওটা! না, আজ আমাদের বেরোনো একেবারেই ঠিক হয়নি। হে, এখনো সময় আছে, ফিরে চলো সবাই। মোড়লের কথায় তখন কেউ কান দিল না।
কারণ কালচে জিনিস যেটা বেরিয়েছে সেটা আসলে একটা সাপের মতো প্রাণী। সরসর করে প্রাণীটা ধীরে ধীরে খাটের উপর থাকা মৃতদেহের দিকে এগিয়ে গেল। তারপর ধীরে ধীরে জিভটা গিয়ে ঢুকলো মৃতদেহের মুখের মধ্যে। সকলের চোখ যেন ঠিকরে ছানা বড়ার মতো হয়ে গেল। কয়েক মুহূর্ত যেন সব নিস্তব্ধ হয়ে গেল এই কাণ্ড দেখে। সকলের আগে মুখ খুলল নরেন মুখুজ্জেই। এবার পরীক্ষার পুরার ব্যবস্থা করো হে, রাজ্যে বাড়ছে তাই না? এইভাবে তো আর সারা রাত এখানে দাঁড়িয়ে দেওয়া যায় না। কি বলছো নরেন কাকা? ওটা কি ছিল? কি হলো এখনই? পরেও বলছো দেহ কানা নিয়ে যাবার কথা। তো তোদের আমি বলেছিলাম আজ না বেরোনোর জন্য, শুনলি না? এবার যে কি হবে কে জানে। আর থামো দেখি, বাজে বকো না। সাপই তো ঢুকেছে, ও চিতা দুটো একসাথেই পুরো, বুঝলে? অত ভেবো না। দেখি দেখি, এই তো 20-25 মিনিটের মধ্যেই শ্মশান। আরে শরীর খারাপ পুড়িয়ে দিলেই তো লেটা চুকে যায় বাপু। নরেনের ধমক ধমকে সবার অনিচ্ছা সত্ত্বেও দেহখানা আবার কাঁধে উঠল চারজনের। সবার মুখ থমথমে, আর ভয়ে ছাপ ফেলেছে। বোঝা যায় কি ভয়ানক রাজ্যে তাদের জন্য অপেক্ষা করছে কে জানে। এরপর প্রায় একটানা পথ চলেছে সকলে। কারোর মুখে কোনো কথা নেই, খালি হরিহরণ বুড়োই থেকে থেকে পিছন ফিরে দেখছে আর চমকে চমকে উঠছে। বাঁওড়ের ধার দিয়ে তারা যখন হেঁটে চলেছে তখন রাতের আঁধার আরও চেপে বসেছে চারিদিকে। জলের কুলকুল শব্দে ঝিঝির ডাক চাপা পড়লেও এতগুলো মানুষের পায়ের শব্দ জঙ্গলের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। ও বাবারা, এবার একটু আসতে চল, এবার যে পা ধরে এলো রে। হ্যাঁ, ও নবীনদা, ধীরে চলো দেখি। সত্যি যেন পাথরে আসছে, আর মরার ওজনখানা যেন 2 মণ। বাপরে! হ্যাঁ, তা ঠিক বলেছিস। দেহ কানায় একখানা সাপ ঢুকেছে বুঝলাম, কিন্তু তা বলে এতখানি ওজন? ও, হাত ধরেছে সত্যি। ও ও উনি শরীর তুমি। অবশ্য প্রায় মাঝ জঙ্গলে চলেই এসেছি। বেশ, নামা দেখি। নরেনের কথায় সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। দেহখানা বইতে সকলের প্রাণে ভয় হচ্ছে এবার। এ যেন শাস্তি পাচ্ছে তারা। দেহটা বাওড়ের ধারে নামিয়ে রেখে জঙ্গলে মাটিতে এদিক ওদিক করে বসে পড়ল সবাই। আজ যে কি হচ্ছে! ও, এত মরা পুড়িয়েছি, কিন্তু এমন কখনো হয়নি। বাবা, মরা কানা তো একেবারে শুকনো।